আমি আপনাদের লাস্ট ক্লাসে আগের ক্লাসে অবজেক্ট ক্লাস নিয়ে কিছু কথা বলছিলাম। ওটা কি সবার মনে আছে? মানে কার কার মনে আছে? নাকি আমি একদম প্রথম থেকেই শুরু করব? ভাইয়া ফার্স্ট থেকে শুরু করলেই ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা তো ফার্স্ট থেকেই শুরু করি। তো আমাদের অবজেক্ট আর ক্লাসে মানে ক্লাস অবজেক্টে যে কনসেপ্টটা ছিল বা ক্লাস অবজেক্ট আসলে কি, তো প্রথমে আমরা ক্লাস নিয়ে শুরু করব। ক্লাস সম্পর্কে দুটো জিনিস মনে রাখবেন। ক্লাস হলো দুইটি, ক্লাস দিয়ে দুইটা জিনিস বোঝায়। প্রথমে হলো একটা স্ট্রাকচার, আরেকটা হলো ডেটা টাইপ। ঠিক আছে, ক্লাস দিয়ে বোঝায় আমাদের স্ট্রাকচার, আরেকটা হলো ডেটা টাইপ। এখন প্রথমে যদি স্ট্রাকচার দিয়ে শুরু করি, ধরেন আমরা কিছু একটা তৈরি করতে চাই, সেটা জন্য আমাদের একটা স্ট্রাকচারের দরকার পড়ে। কেমন বলা যায়, আহ, ধরেন আমরা একটা মানুষ বানাইতে চাই। হিউম্যান হিউম্যান বানাইতে গেলে আমাদের কি কি লাগবে? আমরা নিজেদের মধ্যে রিকোয়ারমেন্ট যদি ধরলাম যে কয়টা চোখ আছে সেটা লাগবে। হ্যাঁ, নং অফ আই। একটা হলো চোখের কালার কি হবে, এটা একটা হইতে পারে। তারপরে কয়টা হাত আছে, তারপর হাতের টাইপ কেমন হবে। হাতের টাইপ বলতে আমি বুঝাচ্ছি, ধরেন যে চিকন, মোটা, লম্বা, ছোট, এরকম কিছু একটা। তো হাতের টাইপ কিরকম হবে আমি বলতেছি। তারপর ধরেন কয়টা পা হবে, আমরা বলতেছি যে পায়ের টাইপ কি হবে। সেম, যে মোটা নাকি চিকন, লম্বা নাকি খাটো, ওরকম। তো আমরা বলতেছি একটা যদি হিউম্যান বানাইতে হয় আমাদের এই কয়টা জিনিস লাগে। এটা একটা স্ট্রাকচার বললাম আমরা, যে আমাদের কয়টা চোখ লাগবে সেটা জানা থাকতে হবে, চোখের কালার কি হবে, কয়টা হাত থাকবে সেটা আমাদের জানতে হবে, হাত কেমন হবে, কয়টা পা থাকবে, পা কেমন হবে। এগুলো আমরা বললাম হিউম্যান বানাইতে, এগুলো আমাদের রিকোয়ারমেন্টস আমরা বলে দিলাম যেগুলো আমাকে লাগবে একটা হিউম্যান বানাইতে। এখন কি আমাদেরকে স্ট্রাকচার দিল। স্ট্রাকচারটা কেমন, যে আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগতেছে একটা হিউম্যান বানাইতে গেলে, আর এটা কোন পজিশনে কি থাকবে সেটা তো হিউম্যানের মধ্যে থাকবে। আমরা এই পজিশনগুলো বসাবো। তো এটা আমরা প্রথমে একটা মানুষ বানাইলাম, ম্যান ওয়ান। এই স্ট্রাকচার উপর ডিপেন্ড করে আমি বললাম প্রথম একটা মানুষ যার চোখ আছে দুইটা, চোখের কালার হলো নীল, হাতও আছে দুইটা, হাতগুলো হলো কি লম্বা, পাও আছে দুইটা, আর পা দুইটা হলো কি মোটা। বললাম এটা গেলে একটা মানুষ বানাইলাম। এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে যা যা রিকোয়ারমেন্ট লাগে সেগুলো দিয়ে আমরা একটা মানুষ বানাইতে পারলাম। সেম ভাবে যদি আমরা আরেকটা মানুষ বানাইতে পারি সেই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। এখানে আমি কি করতেছি, নর্মাল অফ আই দিলাম দুইটা, বাট কালার হবে কি, দিলাম ব্ল্যাক। হাতও দিলাম দুইটা, বাট হবে কি শর্ট। পাও দুইটা, এটা হবে টল। দিলাম এভাবে একটা মানুষ বানাইলাম। দুইটা তো আলাদা মানুষ হইলো, বাট দুইটা মানুষের স্ট্রাকচারটা কি সেম। ওদের মানে কিভাবে বানানো হয়েছে সেটা সেম, বাট ওদের কিছু কি বলে এলিমেন্ট গুলো আলাদা। এই যে কারণে ওদের দুজনের মধ্যে পার্থক্য সৃষ্টি করতেছে, তাই না? বা বলতে পারেন যে সেমও যদি হয়, দুজন যদি যমজও হয়, তাও এভাবে চিন্তা করেন যে আমাদের সৃষ্টিকর্তা এরকম একটা বানাইছে, আছে হিউম্যান হওয়ার জন্য, সে মানুষ বানানোর জন্য এরকম একটা সে স্ট্রাকচার বানাইছে বা একটা রিকোয়ারমেন্ট বানাইছে। তারপর সে কি করলো, দুনিয়াতে মানুষ পাঠাইলো এইভাবে, এবং একটা রিকোয়ারমেন্ট ফিল আপ করে করে। তো এই মানুষগুলো কি করতেছে, আমাদের পৃথিবীতে আসার পর পৃথিবীতে কি বলে একটা অবজেক্টের মতো জায়গা দখল করতেছে। তারপরে তার একটা ওয়েট আছে, সে নিজে কিছু কাজ করতে পারতেছে, তাই না? মানে একটা জায়গা দখল করতেছে, মানে সে নিজে কিছু কাজও করতে পারতেছে। সেম ভাবে যদি আমরা আমাদের কম্পিউটার জগতে চিন্তা করি, এই ওদের যে বানাচ্ছে অবজেক্ট গুলো, ওরা কি করবে, আমাদের ডেটাবেজে জায়গা দখল করবে, মানে ডেটাবেজে স্টোর হবে একটা
মেমোরি নিবে, তারপর আমাদের র্যামের মধ্যে একটা মেমোরি নিবে, তাই না? তারপর ওদেরকে আবার কিছু প্রসেস করতে পারবো, ওদের কিছু ফাংশন থাকবে, সেগুলো আমরা কাজ করাইতে পারবো। তো এইটা হলো আমাদের, তাহলে কি স্ট্রাকচারটা হলো ক্লাস। এই স্ট্রাকচার উপর ডিপেন্ড করে আমরা যা তৈরি করতেছি, যেটা আমাদের র্যামের মধ্যে জায়গা নিতে পারতেছে, এটা হলো আমাদের অবজেক্ট। বুঝতে পারছেন? এটির ভিতরে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে এটা আমাদের ক্লাস অ্যাজ এ স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচার হিসেবে এভাবে কাজ করে। এখন ক্লাস হলো ডেটা টাইপ। আমরা বলতে পারি যে ক্লাসকে ডেটা টাইপ। কেন বলতে পারি? ওটা আমরা খুব ভালোভাবে বুঝবো যখন আমরা কোডে যাবো। বাট এখন যদি আমরা একটা জিনিস বলি, ধরেন আমরা একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 5। এটার মানে কি আসলে? এটার মানে হলো যে আমাদের একটা ভেরিয়েবল আই আছে, যেটা ডেটা টাইপ ইন্টিজার। হ্যাঁ, এবং কি করতে পারতেছে, এই ভেরিয়েবলের মধ্যে একটা কিছু স্টোর করতে পারতেছে, একটা ভ্যালু অ্যাসাইন করতে পারতেছে, যেটা আমাদেরকে স্টোর করতে পারতেছে ভেরিয়েবলের মধ্যে। সেমভাবে যদি চিন্তা করেন, এই যে আমরা যদি একটা লিস্ট চিন্তা করি, এভাবে ধরেন int যদিও জাভাতে আমাদের একটা লিস্টের মধ্যে আলাদা ডেটা টাইপ হইতে পারে না, বাট আমরা তাও ধরলাম একটা লিস্ট। হ্যাঁ, যে এই সব জিনিসগুলো আছে, একটা লিস্টের মধ্যে আমরা ডেটাগুলো স্টোর করতেছি। এখানে কি আমাদের লিস্ট কিন্তু একটা ভেরিয়েবল, যার ডেটা টাইপ ইন্টিজার। যদিও এটা একটা ভুল, আমরা এটাকে কি করতে, এটা আমরা জাস্ট ধরতেছি আপাতত। তবে এটা একটা ডেটা, এটা একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা একটা লিস্ট হিসেবে অনেকগুলো ভ্যালু সেভ করতে পারতেছি। সেমভাবে যদি আমরা চিন্তা করি, এই ম্যানের ক্ষেত্রে, ম্যান যে আমরা বানাচ্ছি এক ধরনের এরকম ভেরিয়েবল ধরলাম, এই ভেরিয়েবলের মধ্যে এই ডেটা সবগুলো স্টোর হচ্ছে না, স্টোর করতে পারতেছি। তো এই ভেরিয়েবলটাকে আমাদের অনেকগুলো ডেটা স্টোর করতেছে। আর যে সকল ভেরিয়েবল ডেটা স্টোর করতে পারে, ওদের একটা ডেটা টাইপ থাকে। আমাদের এই হিউম্যানটা হলো একটা ডেটা টাইপ, তার মধ্যে আমরা ম্যান ভেরিয়েবল বানায় অনেক কিছু স্টোর করতে পারতেছি। এটা বুঝতে পারছেন? এটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমরা একটু করে গিয়ে দেখি। এটা আমাদের প্রজেক্ট ওপেন হইলো। এখন আমাদের প্রজেক্টের মধ্যে লোড হচ্ছে, লোড হোক একটু। আমাদের, আমরা যে প্রজেক্টগুলো ওপেন করি জাভা এফএক্স এর মধ্যে, আমাদের মেইন কাজ থাকে এই সোর্সের মধ্যে। এসআরসি এর মধ্যে দুইটা পার্ট থাকে। এসআরসি এর মধ্যে মেইনের মধ্যে দুইটা পার্ট থাকে, জাভা আর রিসোর্সেস। জাভাতে কি থাকে, আমাদের যত মডেল ক্লাস আছে, কন্ট্রোলার ক্লাস আছে, এই সবগুলো। আর রিসোর্সের মধ্যে কি থাকে, রিসোর্সের মধ্যে আমাদের এফএক্সএমএল ফাইলগুলো থাকে। চাইলে আপনারা যদি কোনো মিডিয়া ইউজ করেন, কোনো ইমেজ ইউজ করেন, সেগুলো চাইলে এখানে স্টোর করতে পারেন। রিসোর্স থেকে আর কি, তাহলে সুবিধা হবে ওর জন্য। তো আমরা আমাদের প্রথম ক্লাসটা বানাবো একটা মডেল ক্লাস।
আচ্ছা, মডেল ক্লাস আর কন্ট্রোলার ক্লাস মধ্যে পার্থক্য হলো এটাই যে মডেল ক্লাস যেটা আমরা নিজেরা বানাই, আর কন্ট্রোলার ক্লাস যেটা আমাদের এফএক্সএমএল কে কন্ট্রোল করে। মডেল ক্লাস হলো জাভার নিজস্ব ক্লাস, মানে জাভা দিয়ে এটা পুরোপুরি জাভা দিয়ে নিজস্ব বানানো ক্লাস। আর কন্ট্রোলার ক্লাসটা জাভা এফএক্স আমরা ফ্রেমওয়ার্ক যে ইউজ করতেছি সেইটার একটা বানানো ক্লাস। ঠিক আছে? আচ্ছা, ধরুন আমরা এখানে একটা ক্লাস বানাচ্ছি হিউম্যান। তো আমাদের স্ট্রাকচারটা এখন বানাবো, কি কি লাগবে ধরলাম, আমাদের যা যা লাগবে সেগুলো আমাদের স্টোর করতে হবে। তো আমরা এখানে ভেরিয়েবল গুলো ধরবো, ইন্টিজার ধরলাম, ধরেন নফ আই, নফ হ্যান্ড, আর আমরা দিব নফ লেগ। ঠিক আছে? আমরা বলতেছি কি কি লাগবে, আমাদের নং অফ আই, নং অফ হ্যান্ড আর নং অফ লেগ লাগবে। তো আমরা স্ট্রিং ধরতেছি আই কালার, হ্যান্ড টাইপ, লেগ টাইপ। ঠিক আছে না? তো আমাদের এই স্ট্রাকচার আমরা বললাম যে কি কি লাগবে, রিকোয়ারমেন্ট হিসেবে এই জিনিসগুলো লাগবে, সেটা আমরা লিখে দিলাম। ওগুলো কি হবে সেগুলো সব আমরা লিখে দিলাম ভেরিয়েবল ধরে। তো এখানে আমাদের প্রথম আসলো কনস্ট্রাক্টর। আপনারা কনস্ট্রাক্টর তো হয়তো সবাই বানাইতে জানেন এখন, বা কনস্ট্রাক্টর কি সেটা সবাই জানেন? আমাকে একটু অ্যান্সার করেন, কনস্ট্রাক্টর বলতে কি বুঝেন? বলেন তো অ্যান্সার। To construct something. হ্যাঁ, ওটা তো অবশ্যই যে কিছু একটা কনস্ট্রাক্ট করতে। আমাদের জাভায় কনস্ট্রাক্টর বলতে কি বোঝায় জাভা ক্লাসের মধ্যে? ক্লাসে তো কনস্ট্রাক্টর পড়ানো হয়েছে না? নাকি আমি আগে আগে গেছি? না, আপনার অ্যান্সার অবশ্যই ঠিক আছে। আমি বলেছি কি আমাদের জাভার ক্ষেত্রে সেম জিনিসই বুঝায়, বাট একটু জাভার ওয়েতে বললে ভালো হয়, তাহলে আমাদের একেবারে রিলেট করতে পারবো জাভার সাথে। কেউ বলেন। I don't remember. ভুলে গেছি। কনস্ট্রাক্টর অ্যান্সারটা অবশ্যই ঠিকই আছে আপনার, যে কোনো কিছু কনস্ট্রাক্ট করা। জিনিসগুলো এইভাবে আমরা চিন্তা করি, ধরেন আমি একটা বিল্ডিং বানাবো, হ্যাঁ। তো বিল্ডিং বানানোর জন্য আমার বিল্ডিং এ থাকবো, আমি বিল্ডিং বানানোর পর আমি থাকবো, সেই থাকার উপযুক্ত হওয়ার আগে আমার বিল্ডিং এর কি কি কমপ্লিট করতে হবে? প্রথমত পুরো বিল্ডিংটাকে বানাইতে হবে, তাই না? বেস থেকে শুরু করে তারপর আপনার রড সিমেন্ট ইউজ করে ফুল বিল্ডিং দেয়ালটা সব বানাইতে হবে। তারপর থাকার জন্য অবশ্যই আমাদের ইলেকট্রিক লাইন যেগুলো আছে সেগুলো দিতে হবে। তারপর পানির লাইন সেটা দিতে হবে, গ্যাসের লাইন দিতে হবে আমাদের থাকা উপযুক্ত হওয়ার জন্য। আপনি থাকার আগে এগুলো অবশ্যই বিল্ডিং এর মধ্যে থাকতে হবে, না হলে আপনি থাকতে পারবেন না। তারপর ধরেন কিছু জিনিস আছে যা আমরা চাইলে পরবর্তীতে আমরা থাকা শুরু করলাম তারপর চাইলে অ্যাড করতে পারি। যেমন ধরেন বিল্ডিং রং করা, আমরা চাইলে কিন্তু থাকা শুরু করতে পারি, দেন চাইলে রং করতে পারি, নাও করতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো আমাদের জাভাতে কনস্ট্রাক্টর বলতে ওই জিনিসটা বোঝায় যে ওটা থাকার উপযুক্ত হওয়ার আগে ম্যান্ডেটরি কোনগুলো লাগবে সেইগুলো। বুঝতে পারছেন? যে আমাদের এটাকে ইউজ করার আগে এটার মধ্যে অ্যাটলিস্ট কি জিনিস থাকা লাগবে তা আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দিতে হয়। যেমন আমরা এখানে বলতেছি আমাদের যা কিছু আছে, এভরিথিং, সবকিছু কি আমাদের একটা হিউম্যান তৈরি হওয়ার আগে, হিউম্যানটাকে ইউজেবল হওয়ার আগে সব জিনিসগুলো আমার লাগবে। এগুলো যদি কোনোটা মিসিং থাকে তাহলে আমার হিউম্যানটা ঠিকভাবে হবে না। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদের সবগুলো তো সবসময় লাগে না। যেমন আমি যখন আইবির চিন্তা করি, আমরা যখন আইবিতে প্রথম ভর্তি হয়েছিলাম আমাদের ইনফরমেশন গুলো দিছি আগে, তাই না? যা যা দেওয়ার আগে নাম থেকে শুরু করে যা যা ইনফরমেশন লাগে সবকিছু দিছি। তারপর তারা আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পর কিন্তু আমাদের আইডি দেওয়া হয়েছে। এমন না যে আইডি দিয়ে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে। ঠিক আছে? তাহলে
আইডিটা কিন্তু প্রথমে ম্যান্ডেটরি না, বাট আমাদের ইউজ করতে আইডি লাগে, কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আইডি ম্যান্ডেটরি না। ওরকম হলো এই জিনিসটা, যে আমাদের কোন জিনিসগুলো ম্যান্ডেটরি সেগুলো আমাদের অবশ্যই প্রথমেই দিয়ে দিতে হবে, আর যেগুলো ম্যান্ডেটরি না সেগুলো আমরা চাইলে পরবর্তীতে ইউজ করতে, মানে পরবর্তী অ্যাড করতে পারবো। এটা হলো কনস্ট্রাক্টরের কাজ। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন থাকলে বলেন, আমি আরেকবার বলার ট্রাই করি। এখানে চাইলে আমরা জাভা ক্লাসে একটা অপশন আছে, আমরা চাইলে দুইবার কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। আরেকটা যদি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, কনস্ট্রাক্টর করলাম, যার কোনো রিকোয়ারমেন্ট নাই। হ্যাঁ, এখানে তাহলে কি বোঝা যাচ্ছে যে আপনি হিউম্যান যদি তৈরি করতে চান, হিউম্যান, আপনার কোনো ইনফরমেশন লাগবে না। এটা বলতেছি যে আমার কোনো ইনফরমেশন লাগবে না একটা হিউম্যান তৈরি করতে গেলে, সেটা আমরা পরবর্তীতে অ্যাড করতে পারবো। আগে ওকে আমরা র্যামে স্পেস দিব, দেওয়ার পরে চাইলে আমরা বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবো, করলে করলাম, না করলে না, এরকম আর কি। আর এটাতে বলতেছি যে ম্যান্ডেটরি এগুলো থাকতেই হবে একটা হিউম্যান র্যামে দেওয়ার জন্য। অনেকে দেখবেন এরকম দুইটা কনস্ট্রাক্টর ইউজ করে। প্রথমটা কেন, যদি আপনি কখন ইউজ করবেন, তাহলে আপনি ভাবতেছেন আচ্ছা আমার যদি ইনফরমেশন ছাড়াও ক্রিয়েট করা যায় তাহলে এটা একটা রাখি, কি বলে, কোর্স সিনারিওর জন্য। ধরেন কেউ একজন আসলো, একজন একজন ইউজার, সে বুঝলো না, কোনো ইনফরমেশন না দিয়ে ক্রিয়েট করে ফেললো, এখন তার যদি সিস্টেম ক্র্যাশ করে তাহলে সে তো বুঝবে না। আপনি কি করলেন, আগে একটা এমটি বানায় রাখলেন, তার থেকে ইনফরমেশন গুলো নিয়ে নিলেন। এগুলো একটা সেফটি, যদি সিস্টেম ক্র্যাশ না করে সেজন্য একটা সেফটি ইস্যু বলা যায়, সেফটি হিসেবে কাজ করে এটা, বাট আপনাদের ইউজ না করলেও হবে। এখন আমাদের এখানে আসলে গেটার সেটার, গেটার সেটার বানানোর জন্য সিম্পল আমরা জেনারেটরে যাই, গিয়ে গেটার অ্যান্ড সেটার, সবগুলোর জন্য গেটার সেটারের দরকার আছে। এখন গেটার কি, এটা আমাদের এখানে ইনফরমেশনটা সেভ করা আছে সেটাকে গেট করে রিটার্ন করে, সেটা হলো গেটার। আর সেটার কি, সেটার হলো যে আমাদের ইনফরমেশনটাকে নতুন করে আপডেট করে, এইটাই। এখানে আমরা আরেকটা ইউজ করি হলো টুইস্টিং। টুইস্টিংটা আসলে কি, টুইস্টিং হলো আমাদের যে আমরা যেই বানাচ্ছি, হিউম্যানটা যে বানাচ্ছি, এটা তো আমাদের র্যামে স্পেস নিতেছে, বাট এটা তো রিয়েল ওয়ার্ল্ডে নাই যে আমরা খালি চোখে দেখতে পাবো বা সরাসরি দেখতে পাবো। তো আমাদের টুইস্টিং এর মেইন কাজটাই হলো আমরা যেই অবজেক্টটা বানাচ্ছি তাকে একটা স্ট্রিং আকারে আমাদের চোখের সামনে ভিজিবল করা, যাতে আমরা দেখতে পাই আচ্ছা এই জিনিসটা এরকম, এটা দেখানোর জন্য। বুঝতে পারছেন? ভাই একটু আবার বলা যাবে? আর কোনটা বলবো? মানে মাত্র যেটা বললাম, আমার একটু ল্যাগ হচ্ছে তো। আচ্ছা, আমাদের গেটার গেটার কি ছিল, যে আমাদের যেগুলো সেভ করছে আমরা প্রথমে সেগুলো আমাদের এইখান থেকে গেট করবে, যে আমাদের হিউম্যানের মধ্যে কি কি সেভ করা আছে সেটা পাওয়ার জন্য আমরা গেটার ইউজ করি। আর সেটার হলো কোনটা, যে আমরা কোনো আলাদা ইনফরমেশন দিলাম নতুন করে জিনিসটাকে আপডেট করার জন্য, সেটা হলো সেটার। মনে করেন এরকম যে করে, মানে মানুষের চোখের রং হলো কালো, হ্যাঁ, এখন সে ওই যে লেন্স ইউজ করে সেটাকে নীল করে ফেললো বা অপারেশনকে নীল করে ফেললো, আমাদের আপডেটটা করতে হবে। আপডেট কিভাবে করব, সেটার দিয়ে করব। এখানে আমাদের সেটার দেওয়া আছে, মানে যে সেটার আই কালার, এখানে আমরা নতুন করে আই কালারটাকে আপডেট করে দিতে পারবো সেটার দিয়ে। আর গেটার দিয়ে আমরা পাবো বর্তমানে ওর আই কালারটা কি আছে, এটা আর কি। আর শেষ হলো টুইস্টিং। টুইস্টিংটা হলো যে আমাদের যে অবজেক্টটা তৈরি করতেছি সেটা তো আমাদের র্যামের মধ্যে স্পেস নিতেছে, যে আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি না, তাই না? তো টুইস্টিং এর মেন কাজটাই হলো আমাদের সেই অবজেক্টটাকে অ্যাজ এ স্ট্রিং, মানে সেন্টেন্স করে আমাদের সামনে একটু ভিজিবল করা, যাতে আমরা দেখে বুঝতে পারি আচ্ছা এই জিনিসটা এরকম, এটাই আর কি। আর আপনি অবশ্যই খেয়াল করছেন যে একটা ওভাররাইড লেখা আছে, আপনাদের ওভাররাইড কে কিছু বলা হয়েছে, ওভাররাইড নিয়ে কেউ কিছু বলছে? না ভাইয়া। কেউ যদি কিছু না বলে, আচ্ছা ওভাররাইড নিয়ে আপনাদের পরে জানানো হবে, এটা একটা মেথড। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমরা রাখি আপাতত।
আমাদের কাজ তো বুঝতে পারলাম, তাই না? আমরা এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম। স্ট্রাকচার এখানে কিছু ইনফরমেশন দেওয়া লাগতেছে, সেটাও নিজস্ব কিছু ফাংশন আছে। এছাড়াও কিছু ফাংশন থাকতে পারে, যেমন ধরেন আমাদের এগুলোর সাহায্যে আমরা করতে পারি, যেহেতু চোখ আছে, চোখ দিয়ে সে দেখতে পারবে, তো আপনার একটা ফাংশন হতে পারে শো, দেখার জন্য, সরি সি, দেখার জন্য। তারপরে ধরেন হাত আছে, হাত নাড়ার জন্য মুভ হ্যান্ড, একটা ফাংশন হইতে পারে, যেটা আপনি ওকে চালাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু একটা ফাংশন, যেটা থেকে আমরা ওকে কন্ট্রোল করতেছি, ওদের মধ্যে কি আছে সেটা পাইতেছি, ওর ডেটাগুলো আপডেট করতেছি, সেটা আমি নিজেরা কিছু ফাংশন তৈরি করতে পারি। কারণ এখানে আমরা একটা ফাংশন তৈরি করলাম ওর জন্য, ধরলাম পাবলিক ভয়েড সি, একটা ফাংশন ধরলাম সি। এখানে আমাদের কাজ হলো এই সি দিয়ে কি করবে, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন দেখতেছে, প্রিন্ট করবে এই সি এর কাজ, এটা ফাংশন। ফাংশন এরকম হইতে পারে, ধরেন আমরা দিলাম মুভ হ্যান্ড, হ্যান্ড মুভিং, এরকম। ঠিক আছে, এটা হলো আমাদের ক্লাস স্ট্রাকচার হিসেবে গেল। এখন যদি আমরা অবজেক্ট তৈরি করতে চাই, আমাদের আগে একটা এফএক্সএমএল ফাইল ক্রিয়েট করি। আপনাদের কম্বো বক্স পড়ানো হয়েছে? হ্যাঁ ভাইয়া। চেক বক্স হ্যাঁ। আর রেডিও বাটন, সরি। রেডিও বাটন। না। আচ্ছা, কম্বো বক্স আর চেক বক্স পড়ানো হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। ধরেন আমরা এটা একটা অ্যাপ বানাচ্ছি, যেটা আমরা এখন হিউম্যান বানাবো। ঠিক আছে, হিউম্যান বানানোর জন্য একটা এফএক্সএমএল ডিজাইন করি। আমরা আমাদের এফএক্সএমএল ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের ধরেন বেশ কিছু অপশন আছে। প্রপার্টিস এর মধ্যে গেলে আমি চাইলে আমার এখানে ফন্ট সাইজ বাড়ায় দিলাম, 3 করে দিলাম। এগুলো তো আপনারা নিজেরা করতেই পারবেন, আপনারা জানেন এই জিনিসগুলো। এবং আরো অনেক কিছু আছে, যেমন এখান থেকে কালার চেঞ্জ করা যায়, সেটা আপনারা সেগুলো করতে পারবেন। আপনাদের মিড ফাইনালে না হোক, আপনারা আপনাদের প্রজেক্ট করতে পারবেন। ঠিক আছে, বা হ্যাঁ, প্রজেক্টে করতে পারবেন আর কি। এখন আমাদের একটা হিউম্যান বানানোর জন্য কি কি লাগবে? আমরা তো বলছি নং অফ হ্যান্ড লাগবে। প্রথমে আই দিয়ে শুরু করি, তাই না? নং অফ আই, এগুলো আমরা টেক্সট ইনপুট হিসেবে নিব, টেক্সট ফিল্ড হিসেবে নিব এগুলো আমরা। তাহলে এখানে আমরা কিছু প্লেস হোল্ডার দিতে পারি, যে প্রম্পট টেক্সট। আমি এখানে দিতে পারি ইন্টিজার দিলাম আমরা, লেখা দেখাবেন ইন্টিজার।
আপনাদের ফন্ট, আপনাদের ইউআই ইউএক্স টা ডিজাইন করার জন্য এফএক্সএমএল টাকে আপনারা আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন আপনাদের প্রজেক্টের জন্য। আরো কিছু লেভেল ইউজ করি এখানে। হাই কালার, and type leg type। আমরা এখানে কম্বো বক্স ইউজ করব। এখন আমাদের একটা বাটন লাগবে ক্রিয়েট ফাংশনটা লেখার জন্য, তাই না? আমাদের এগুলো যে ফ্রন্ট এন্ডের এরকম ডিজাইনের জন্য, হ্যাঁ, ডিজাইন নিয়ে ক্লাসে কিছু বলা হয়েছে, সাদা ক্লাসে কিছু করাইছে? আমাদের জাভা এফএক্স এর সাথে আমরা চাইলে সিএসএস, তো জানেন এইচটিএমএল সিএসএস এর যে সিএসএস পার্টটা আছে সেটা আমরা এখানে কিছু অ্যাড করতে পারি। যেমন ধরুন আমরা এই বাটনটা ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে সরাসরি স্টাইল কিছু বসানো যায়, তাহলে সরাসরি সিএসএস ফাইল অ্যাড করা যায়। এখানে আমরা দিয়ে দিলাম স্কাই ব্লু, কালার হয়ে গেছে, ঠিক আছে। সেটা আমাদের ফুল এনকোর প্যানের কালারটা আমরা চেঞ্জ করতে পারি সেম ওয়েতে স্টাইল অ্যাড করে দিলাম। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার এটাতে আমরা দিই হবে কিছু কালার নেই, একটা লাইট কালারের নাম বলেন। কি দেওয়া যায়? ইয়েলো, আচ্ছা হ্যাঁ, ধরো এটা যদি আমরা আপাতত, তো আপনারা চাইলে ডিজাইন করতে পারবেন। এখন এটুকুর পর আমাকে বলেন যে আমরা এখানে কোনটাতে কোনটাতে এফএক্স আইডি ইউজ করব এগুলোর মধ্যে, বলেন কেউ একজন বা সবাই বলেন। কেউ বলবেন না? এফএক্স আইডি ক্যান ইউজ করি, সেটা সবার মনে আছে? একজন বলেন, না হলে আমি বলতেছি, জানা থাকলে বলেন আর কি। স্পেসিফাই করার জন্য, ভাইয়া কোডে ইমপ্লিমেন্ট করার জন্য, সো দ্যাট উই ক্যান ইউজ ইট ইন কোড। স্পেসিফাই করার জন্য এটা মোটামুটি ধরা যায়, আর কোড ইমপ্লিমেন্ট করার জন্য পুরোপুরি ধরা যায়। এখন একটা সুন্দর কথা আছে, জিনিসটা এরকম, এফএক্স আইডি আসলে আমাদের একটা ভেরিয়েবল, ঠিক আছে, যে ভেরিয়েবলটা ধরে আমরা কাজ করতে পারবো। মানে আমাকে এফএক্স আইডি দেওয়া মানে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এটা একটা এফএক্স আইডি দিলাম এই টেক্সট ফিল্ডে, একটা ভেরিয়েবলের মধ্যে এই টেক্সট ফিল্ডটাকে কি বলে সেন্ড করে দিলাম, যাতে আমরা ভেরিয়েবল ধরে এটাকে ইউজ করতে পারি বা কাজ করতে পারি, বুঝতে পারছেন? আর আমাদের অন অ্যাকশন যেটা থাকে আমরা বাটনে দিয়ে থাকি সাধারণত, অন অ্যাকশন আমরা কেন ইউজ করি? অন অ্যাকশন আমরা একটা মেথড ক্রিয়েট করে দেয়। আর আমাদের আচ্ছা একটা জিনিস, জাভাতে আমাদের ভেরিয়েবলগুলোকে বলা হয় ফিল্ড আর ফাংশনগুলোকে বলা হয় মেথড। তো মানে ফিল্ডের জন্য আমাদের এফএক্স আইডি ইউজ করি আর মেথডের জন্য আমরা অন অ্যাকশন ইউজ করি। এখন আমার কথা হলো যে আমরা কোথায় কোথায় ভেরিয়েবলটা ধরবো। আমাদের যেগুলো স্ট্যাটিক ডেটা, হ্যাঁ, যেগুলো আমাদের চেঞ্জ করা লাগতেছে না কখনো, বা আমাদের কোড থেকে কখনোই চেঞ্জ হবে না, সেগুলোতে কখনোই আমরা এই এফএক্স আইডি বসাবো না, বা আমাদের অন অ্যাকশনের জন্য কিছুই বসাবো না। যেমন এখান থেকে হিউম্যান সবসময় সেম থাকবে, তো এই লেখাগুলা
এগুলো কি সবসময় সেম থাকবে। বাট আমাদের এখানে যে আছে টেক্সট ফিল্ড আর কম্বো বক্স, এগুলো আমাদের এফএক্সআইডি কেন বসানো লাগতেছে, কারণ আমাদের এখানে কি প্রত্যেকবার নতুন নতুন ডেটা আসবে বা নতুন নতুন জিনিসপত্র আসবে, যে আমাদের কি করতে হবে, নিতে হবে বা দেখাইতে হবে বা দিতে হবে, এরকম কিছু হয়। ব্যাকএন্ডে ডেটাগুলো নিতে হবে বা ব্যাকএন্ড থেকে ডেটাগুলোকে এখানে পাঠাইতে হবে। এই সকল জায়গার ক্ষেত্রে আমাদের এফএক্সআইডি বসাইতে হয়। তো আমরা এখানে একটা এফএক্সআইডি বসাই নং অফ আই এর জন্য। নং আই টেক্সট ফিল্ড, ঠিক আছে। নং হ্যান্ড টেক্সট ফিল্ড, আচ্ছা দেখবেন যে আপনাদের ক্লাস হয়তো সাদাই ভাবে বলে যে আমাদের ভেরিয়েবল যেটা থাকে এভাবে লিখতে হয়। প্রথমে আমাদের পুরো ভেরিয়েবলটা লিখতে হয়, নং অফ, তারপরে আবার ই বড় হাতের যে আই, তারপরে আবার লিখতে বলতো যে এভাবে লিখতে পারে টেক্সট ফিল্ড। আপনারা যারা হয়তো সব ক্লাসেই বলে বা যারা এসকিডি স্যারের ক্লাস করছেন তাদের দেখবেন এই জিনিসটা বলে যে এফএক্সআইডি এভাবে লেখার জন্য। এটা কেন বলা হয়, আমাদের ইন্ডাস্ট্রিতে এই একটা ধরনের বলে ফ্রেমওয়ার্ক, মানুষ ম্যানমেড ফ্রেমওয়ার্ক যেটা ইউজ করা হয়, যাতে আপনার পরে যারা আসবে ডেভেলপার, তারা যাতে আপনার কোড দেখে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে তারা এখানে জিনিসটা ইউজ করছে, যাতে তাদের কনফিউশন না লাগে, আপনার ভেরিয়েবল টাইপ বা সবকিছু দেখে যাতে বুঝতে পারে, এই জন্য এভাবে ইউজ করা হয়। তো আপনারা আপনাদের প্রজেক্টে এইভাবে ইউজ করবেন যাতে না থাকলেও আপনার টিমমেটরা দেখলে বুঝতে পারে আচ্ছা এটা এই কাজে ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল আমার। জি বলেন। ভাইয়া ফর এক্সাম্পল এখানে কিছু ধরেন একটা আউটপুটের একটা বক্স নিলাম, তো আউটপুটের জন্য কি আমার এফএক্সআইডি দরকার? জি, আউটপুটের জন্য আপনার এফএক্সআইডি দরকার, কারণ আপনি আউটপুট যে দেখাবেন সেটা তো কি বলে ব্যাকএন্ড থেকে ক্রিয়েট হয়ে দেন আসবে, তাই না? এখানে আমরা চাইলে একটা আউটপুটের জন্য ইউজ করতে পারি, আমরা লেভেল ইউজ করলাম একটা, যেটা আমাদের আউটপুট শো করবে। হ্যাঁ, কি আমাদের ব্যাকএন্ডে যে ডেটাটা ক্রিয়েট হচ্ছে, যে আমরা দেখাতে চাচ্ছি, সেটা তো বারবার চেঞ্জ হবে, তাই না? এই চেঞ্জ করার জন্য আমাদের এটাকে ভেরিয়েবল এফএক্সআইডি বসাইতে হবে। আউটপুট লেভেল আই কম্বো বক্স and combo box leg combo box। আমাদের তাহলে বসানো শেষ, এখন আমাদের এটা কি বসাবো, অনেকশন বসাবো। ক্রিয়েট করবো আমরা এখানে ক্রিয়েট হিউম্যান, তাই না? হিউম্যান অন অ্যাকশন আমরা একদম দেখিয়ে দেবো যাতে আমরা বুঝতে পারি আমাদের কোন মেথডটা ক্রিয়েট করতে চাচ্ছি। আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা বাটনে কখনো এফএক্সআইডি বসাই না। কেন বসাই না এটা জানেন কেউ? যা জানেন বলেন নিজের ইচ্ছা মতো, সমস্যা নেই। আচ্ছা, বাটনে আমরা এফএক্সআইডি বসাই না, কারণ হলো আমাদের বাটনের ডেটা যে ধরেন যে ক্রিয়েট লেখা, এটাতে কখনো চেঞ্জ হবে না, কোনো আউটপুট দেখাবো না এটাতে। সেই বাটনে ক্লিক করলে ব্যাকএন্ড একটা মেথড রান করবে, এই জন্য শুধু অনেকশন বসাই। বাট আমরা চাইলে কি বলে বাটনে এফএক্সআইডি বসাইতে পারি। কখন বসাবো, যদি এমন হয় যে ধরেন আমরা এখানে ক্লিক করার পরে এটাতে শুধু ক্লিক না, ধরেন কোনো একটা কারণে এই বাটনের নেমটা চেঞ্জ হয়ে যেতে পারে। ক্রিয়েট আছে আমার, ধরেন কোনো কারণে এটাকে আমাদের এই সেম বাটনটাই অ্যাজ এ রিক্রিয়েট লেখা হিসেবে দেখাইতে হবে, তো দরকার অনুযায়ী এখানে নামটা চেঞ্জ করতে হবে বারবার। এমন যদি হয় তখন আমরা এফএক্সআইডি ইউজ করবো এই বাটনের নাম চেঞ্জ করার জন্য। বাবা দেখবেন অনেক সময় আপনারা তো হোভার ইফেক্ট দেখছেন, তাই না? যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে বাটনের উপরে গেলে কালারটা হালকা চেঞ্জ হয়ে যায়, বোঝা যায় বাটনের উপরে গেছে। তো এইগুলোর জন্যও
এগুলোর জন্য আমাদের কি করতে হয়, যে এই এফএক্সআইডি বসাইতে হয়, যাতে আমাদের যখন মাউসটা এন্টার করবে তখন ওই ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে হোভার ইফেক্ট বানানোর জন্য। আচ্ছা, এগুলো আমাদের ফ্রন্ট এন্ড নিয়ে কথাবার্তা। যখন আপনার এখানে সব কাজ শেষ, দেন আপনারা কি করবেন, হেয়ার এটাকে ক্লোজ করবেন, ক্লোজ করে কন্ট্রোলারে যাবেন। নিচে কন্ট্রোলারে গেলে দেখবেন যে এখানে আপনার জিনিসটা দেখাচ্ছে কিনা। আপনার এফএক্সএমএল ফাইলের যে কন্ট্রোলার ক্লাসটা ক্রিয়েট হবে, হ্যাঁ, জাভা ক্লাস, সেটার পাথ দেখাচ্ছে যে মেন প্যাকেজ ডেমো হিউম্যান এফএক্সএমএল। আপনি চাইলে এখানে নামটা কিছুটা চেঞ্জ করতে পারেন, যেমন এখানে ইউজ করব, আমি ইউজ করতেছি, আপনার চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। ইউজ করলাম। অনেক সময় দেখবেন আপনাদের এখানে কোনো লেখাই আসে না, এরকম ফাঁকা থাকে। এবার যদি এরকম ফাঁকা থাকলে কি হয়, আপনি যদি সেভ করতে চান সেভ হবে না, বা সেভ হইলেও কোনো একটা ঝামেলা করবে না। আমরা সেভ করে ফেললাম, কোনো পাথ দেওয়া নেই। এখন যদি আমরা আমাদের আপডেট কন্ট্রোলার করতে চাই, যে ইরোরটা দেখায় কেন, কারণ ওকে আপনি কোনো পাথই দেন নাই, কোথায় সেভ করবে, প্যাকেজ পাথ, প্যাকেজ ফাইল পাথ ইজ নাল। এই জিনিসটা সবসময় চেক করবেন, অনেক সময় এরকম ভয় যে থাকে না থাকে, তাহলে দেখেন এই ড্রপডাউনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি যে এই জিনিসটা অবশ্যই পাবেন, হ্যালো কন্ট্রোলার, এই লেখাটা অবশ্যই পাবেন সবসময়। আপনার কাজ হলো কি, এখানে একটা পাথ পাচ্ছেন, হ্যালো কন্ট্রোলারের জায়গায় আপনি আপনার নিজের কন্ট্রোলারের নামটা লিখে দিবেন, হিউম্যান এফএক্সএমএল, আমার এফএক্সএমএল যে ফাইলের নাম সেটা অনুযায়ী আমি বুঝতে পারি যে কোন এফএক্সএমএল জন্য কোন কন্ট্রোলার ইউজ করতেছি। আপনি চাইলে অন্য নামও দিতে পারেন যদি আপনি বুঝেন, আচ্ছা আমি কোনটার জন্য কোনটা ইউজ করতেছি, তাহলেই হলো। আমরা সেভ করব, সেভ করে দেন এখান থেকে আপডেট কন্ট্রোলার দিব, আমাদের কন্ট্রোলার আপডেট হয়ে গেছে। কোথায় পাবো, জাভাতে গেলে আমরা পাবো যে হিউম্যান এফেক্টস কন্ট্রোলার। আমার ইন্টেল যে হয়তো কোনো ইনস্টলেশন সমস্যার জন্য এই একটা দেখায়, আমার এখানে কোনো লাইব্রেরিগুলো ইম্পোর্ট হয় নাই, বক্সের লাইব্রেরি বলেন বা যে কোনো লাইব্রেরি, এটা আপনাদের অনেকের হইতে পারে, হইলে আমরা কি করবো, জাস্ট এখান থেকে ইম্পোর্ট ক্লাস করে করে ইম্পোর্ট করবো। এখন কোনটা ইম্পোর্ট করবো, দেখবেন আপনি যখন এই লাল লেখার উপরে যাবেন ইম্পোর্ট ক্লাস দেখাবে। লেভেলের জন্য দেখেন আমাদের 3 ধরনের ক্লাস পাওয়া যায়, জাভা এফএক্স সিন কন্ট্রোল, একটা জাভা ডট ডাব্লিউটি, আর একটা জেডিকে ডট এফজেড। এটা অনেক সময় থাকে না, বাট এই দুটা থাকে অবশ্যই। একটা থাকলো যে জাভা এফএক্স, আর একটা জাভা ডট এডব্লিউটি। আমরা সবসময় জাভা এফএক্সটা সিলেক্ট করবো, এডব্লিউটি সিলেক্ট করলে আমাদের কাজ করবে না। কেন জাভা এফএক্স ইউজ করবো আমরা, ঠিক আছে, অলওয়েজ সেটা খেয়াল রাখবেন, কারণ এডব্লিউটি দিলে আপনার কোড রান করবে না, এদের খেয়ে বসে থাকবেন, তখন সমস্যা। কম্বো বক্সের জন্য আগে কি করতে হয়, কম্বো বক্সটাকে ইনিশিয়ালাইজ করতে হয়, যে আমাদের কম্বো বক্স আমরা কি রাখতে চাচ্ছি সেইটা দিয়ে। আমাদের কম্বো বক্সে স্ট্রিং রাখতে চাচ্ছি, ইন্টিজার রাখতে চাই তাহলে ইন্টিজার লিখবো, যেটা রাখতে চাই আর কি। ঠিক আছে, আমরা এখানে স্ট্রিং গুলো লিখে ফেললাম। এখন আমাদের এই যে ফাংশনটা ক্রিয়েট করছি, যে হিউম্যান অনারেশন, একটা ফাংশন কি একটা মেথড ক্রিয়েট করলাম, মেথডের কাজ কি, আমরা তো আগে এইগুলো দিতে থাকবো, দিলেই তো সরাসরি ব্যাকএন্ডে চলে যাবে না। সবগুলো দেওয়ার পর যখন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করবো, তখনও প্রত্যেকটা থেকে ডেটা একসাথে নিবে, একসাথে ফেচ করবে, ঠিক আছে। এই কোডটা আমরা এখানে লিখবো। এখন আমরা ধরতেছি ধরেন ইন্টিজার নফ হ্যান্ড নফ লেগ নফ হাইট। আমরা আগেই আমাদের ভেরিয়েবলগুলো ফিল্ডগুলো লিখে দিতেছি, ভেরিয়েবলগুলো যেগুলো তো আমরা স্টোর করবো, ডেটাগুলো ফেচ করে নিয়ে এসে, বা চাইলে আমরা প্রত্যেক লাইনে লাইনে ভেরিয়েবল তৈরি করতে পারি আর ফেচ করতে পারি, এটা আপনাদের ইচ্ছা। আমি আগেই করে নিই যাতে আমার পরবর্তী ইউজ করতে সুবিধা হয়। স্ট্রিং এ থাকবে হলো আই কালার
হ্যান্ড টাইপ লেগ টাইপ। এখন আমরা একটা করে ফেচ করতে শুরু করি। আমরা ধরলাম যে নং অফ আই দিয়ে শুরু করবো। হ্যাঁ, নং অফ আই, আইটা কোথেকে পাবো? আমাদের একটা নং অফ আই টেক্সট ফিল্ড আছে, ডট গেট টেক্সট দিলেই আমাদের চলে আসবে, তাই না? এখন এখানে একটা ইরর দেখাচ্ছে। কি ইরর দেখাচ্ছে? যে আমাদের যখন আমরা গেট টেক্সট দিই, এটা সবসময় একটা স্ট্রিং হয়ে আসে। গেট টেক্সট অলওয়েজ একটা স্ট্রিং হিসেবে আসে, তো সেটাকে আমাদের ইন্টিজার করতে হবে। ইন্টিজার ডট পার্সেন্ট, ইন্টিজার ডট পার্সেন্ট দিলে কি হয়? আমাদের একটা ইন্টিজার ক্লাসে এটাকে কনভার্ট করে, টেক্সটটাকে ইন্টিজার ক্লাসে কনভার্ট করে একটা ইন্টিজার ডেটা টাইপ বানায় ফেলে। Nong of hand is equal to integer dot parseInt and text field dot get text. Nong of leg is equal to integer dot parseInt double leg text field dot get text. এগুলো সব পাচ্ছি। আর তারপর হলো আই কালারের জন্য, তাই না? আই কালার ইজ ইকুয়াল টু আমাদের আই কালার আই কম্বো বক্স ডট গেট ভ্যালু। কম্বো বক্সের জন্য আমরা গেট ভ্যালু ইউজ করি। তারপর হলো হ্যান্ড টাইপের জন্য আমরা কি করবো? হ্যান্ড কম্বো বক্স ডট গেট ভ্যালু। এখানে কিন্তু আমাদের কোনো ইরর দেখাচ্ছে না, মানে কারণ হলো আমাদের এই ভেরিয়েবল যেটা আছে, ফিল্ড যেটা আছে, এই স্ট্রিং সাথে আমাদের কম্বো বক্সে যে আমরা রাখতে চাচ্ছি সেটাও স্ট্রিং, যে আমরা আগেই বলে আসছি, দিয়ে দিছি যে স্ট্রিং রাখতে চাচ্ছি। এই কারণে আমাদের দুইটাকে ম্যাচ করতেছে, ডেটাটাই কোনো ঝামেলা করতেছে না। leg type is equal to leg combo box dot get value। এই করে আমাদের সবগুলো ডেটা ফেচ করে নিলাম আমাদের fxml থেকে। যদি আমাদের আরো কোনো ডেটা থাকতো সেগুলো আমরা ফেচ করতাম। এখন আমরা যেটা করবো, এখন আমরা কি করবো? একটা হিউম্যান অবজেক্ট বানাতে চাচ্ছিলাম, তাই না? হিউম্যান অবজেক্ট বানানোর জন্য আমাদের কি করতে হবে? হিউম্যানটাকে কল করতে হবে অবজেক্ট অ্যাজ এ ডেটা টাইপ। কল করে যেখানে আমরা একটা ভেরিয়েবল ধরবো, ধরলাম man1, ম্যান ধরলাম। হ্যাঁ, আমাদের হিউম্যানটাকে অ্যাজ এ ডেটা টাইপ হিসেবে কল করলাম। এখন এটা তো আমরা স্টোর করবো সবকিছু। একটা ভেরিয়েবল ধরলাম ম্যান ইকুয়াল টু দিয়ে আমরা এখানে দিব কি? নিউ লিখতে হবে, নিউ, তারপর লিখতে হবে হিউম্যান, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ। মানে হলো যে নতুন একটা হিউম্যান তৈরি করতেছি আমরা, এটাই আর কি। নিতে বলছি নিউ হিউম্যান। এখন এখানে আমাদের কি কি লাগবে হিউম্যান তৈরি করতে গেলে? যে আমরা কনস্ট্রাক্টর দিয়ে দিচ্ছি যে ম্যান্ডেটরি, এগুলো আমাদের লাগবেই একটা হিউম্যান তৈরি করতে। কি কি লাগবে যদি আমরা একটু দেখি এখান থেকে, যে সিরিয়াল আছে আমরা সেই সিরিয়াল মেনটেন করবো। হ্যাঁ, প্রথমে কি? নং অফ আই, তারপর নং অফ হ্যান্ড, নং অফ লেগ। নং অফ আই, নং অফ হ্যান্ড, নং অফ লেগ। আর কি লাগতেছে? আই কালার, হ্যান্ড টাইপ, লেগ টাইপ। আচ্ছা, আই কালার, হ্যান্ড টাইপ, কমা লেগ টাইপ। আমাদের যা যা লাগবে সব একসাথে দিয়ে দিলাম। তাহলে কি করলো? এখানে আমাদের একটা হিউম্যান অবজেক্ট ক্রিয়েট করলো। এই অবজেক্টটা এই ম্যান ফিল্ডের মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। এখন কি বলে যে এই ম্যানটাকে আমরা কি করতে পারবো? আমাদের মধ্যে র্যামে এটা অ্যাসাইন হয়ে গেছে। এর যা ফাংশন আছে সেটা আমরা ইউজ করতে পারবো। প্রথমে আমাদের একটা তো আউটপুট শো করার জন্য লেবেল রাখছিলাম, তাই না? আউটপুট
লেভেল ডট সেট টেক্সট করে আমরা এই ম্যানটাকে দেখি যে কি ক্রিয়েট হয়েছে সেটা আমরা একটু দেখি। ম্যান দিব, ম্যানের ডেটা টাইপটা কি হিউম্যান, বাট আমাদের সেট টেক্সটে অলওয়েজ লাগে কি স্ট্রিং, তো আমরা ডট টু স্ট্রিং ইউজ করবো। আমরা এই ম্যানের স্ট্রিংটাকে রিটার্ন করতেছে। আমরা যে এইটুকু পর্যন্ত কোড করলাম, হ্যাঁ, কার কোনো কনফিউশন আছে বা কোথাও কিছু বুঝতে পারেন নাই আমার কথা এমন কিছু? যদি না থাকে আমরা এবার এটা রান করে দেখি। রান করার আগে আমরা যা করবো, আমাদের এফএক্সএমএল ফাইলটাকে আগে এখান থেকে ঠিক করতে হবে। আমরা যেটা ইউজ করতেছি হিউম্যান এফএক্সএমএল, যে আমাদের নিজেদের বানানো এফএক্সএমএল ফাইল, আর এখান থেকে আমরা এইটা কেটে দেব। এখন রান করে দেখি। চলে আসছে। আমার নাম আইতে দিলাম ধরেন 2। আমরা একটা কাজ করি নাই, কি করি নাই, আমাদের কম্বো বক্সগুলোকে ইনিশিয়ালাইজ করি নাই। আমাদের কম্বো বক্সগুলোকে সিন বিল্ডারে নিয়ে আসতে পারি, বাট এটার ভ্যালুগুলো বসানোর জন্য আমাদের নিজেদের কোডে কাজ করতে হয়। এখন কেন করতে হয় জানেন কেউ? কম্বো বক্সের ভ্যালুগুলো আমাদের এখান থেকে ইনিশিয়ালাইজ করতে হয়, কারণ আমাদের কম্বো বক্সের যে টাইপ সেটি এখানে লিখতে হয়। এখন আমরা কম্বো বক্সে শুধু স্ট্রিং, ইন্টিজার এগুলোই বসাইতে পারি না, চাইলে আমরা এখানে আমাদের যে হিউম্যান আছে ওদেরকেও বসাইতে পারি। তো ধরুন হিউম্যানের টু স্ট্রিংটা বা হিউম্যানের র্যামের যে অ্যাড্রেস সেটা আমাদের দিয়ে আউটপুট হিসেবে দেখাইতে পারে। বুঝতে পারছেন? এই আর কি, কারণ আমাদের এখান থেকে সরাসরি বসানো যায় না। আমাদের এই ইনিশিয়ালে যে ফাংশনটা আছে, এই ফাংশনের কাজ কি, এই মেথডের কাজ কি? এই মেথডের কাজটা হলো যখন আপনাদের ফার্স্ট এফএক্সএমএল লোড হবে, লোড হওয়ার পরে ফার্স্ট এই মেথডটা রান করবে। বাকিগুলো তো বাটন দিয়ে কন্ট্রোল করতেছেন, বাট এটা কোনো কন্ট্রোল ছাড়া রান হওয়ার সাথে সাথেই এই মেথডটা নিজের কাজ করে পুরোপুরি। এমনকি এফএক্সএমএল পুরোপুরি লোড হওয়ার আগেই ও কাজ করে ফেলে। যেমন ধরেন আমরা যেখানে ইয়ে করি, চেক করে দেখি সিস্টেম আউট ডট প্রিন্টএলএন, ইনিশিয়ালাইজ মেথড, সাথে আমরা আমাদের কম্বো বক্সগুলোকে সেট করে ফেলি। এই কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড যদি ইউজ করি, কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড, এটা দিলে আমাদের একটা করে অ্যাড করতে পারবো। ধরুন আমাদের দিলাম ব্ল্যাক প্রথমে, পরে চলে পরে আবার একটা অ্যাড করতে পারবো ডট গেট আইটেমস ডট অ্যাড ব্লু। একটা একটা করে আমরা চাইলে অ্যাড করতে পারি। চাইলে আমরা এখানে অ্যাড অল দিয়ে সবগুলোর সাথে অ্যাড করে দিতে পারি, কমা বসায় বসায়। ব্লু, তারপর কি আছে, ইয়েলো হয় চোখের কালার,
আমাদের আসলে হ্যান্ড টাইপ যেটা ছিল, লেগের জন্য এটাগুলো সেম ভাবে বসায় দিলাম। এটাকে কি আমাদের এফএক্স লোড হওয়ার সাথে সাথে আমাদের এইগুলো কম্বো বক্সে অ্যাড হয়ে যাবে প্রথমেই। এখানে ছিল আমাদের আরো কিছু করতে পারি কম্বো বক্সের জন্য। আমরা চাচ্ছি, আচ্ছা আগে আমরা এটা রান করি, দিন আমরা দেখবো না। রান হতে একটু টাইম লাগে, তো এই জন্য বিরক্ত লাগে এটা রান দিলে। আমাদের কম্বোগুলো ইনিশিয়ালাইজ হয়ে গেছে ওদের ভ্যালু দিয়ে। আমরা এখন একটা করে দেখি, যেমন ধরলাম নং অফ আই টু, আই কালার দেবো ব্ল্যাক, নং অফ হ্যান্ড টু দিলাম শর্ট, দিলাম ধরেন এখান থেকে থিন। যদি আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে কি হলো, আমাদের এখানে একটা হিউম্যান অবজেক্ট ক্রিয়েট হইলো, যেটা আমাদের এর মধ্যে স্পেস নিচে এখানে আমাদের সেটা আউটপুট সেই টুইস্টিং হিসেবে দেখাচ্ছে, আচ্ছা আমরা এখানে বসাইছিলাম। ঠিক আছে না? আমাকে বলেন এইটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে বা কোথাও বুঝেন নাই এমন কিছু? শুনিনি, আরেকবার বলবেন, কথা কেটে আসছে আপনার। না ভাইয়া। আচ্ছা, এখন চলো আমরা আর কিছু জিনিস দেখি। যেমন আমাদের কম্বো বক্সে দেখলাম যে আগে আমাদের ফাঁকা অবস্থায় থাকে, বাট যদি আমরা চাই যে বাই ডিফল্ট কোনো একটা ভ্যালু এখানে অ্যাসাইন করাই থাকবে, কেউ যদি ভুলে কোনো কিছু ধরেন না দিল, তাও যাতে একটা ডিফল্ট বাই ডিফল্ট ভ্যালু হিসেবে কিছু থেকে যায়। যেমন ধরেন কম্বো বক্স ডট সেট ভ্যালু ইউজ করতে পারি। সেট ভ্যালুর মধ্যে আমরা যদি ব্ল্যাক দিয়ে দিই আগেই, তাহলে ভ্যালু হিসেবে ব্ল্যাক অলওয়েজ প্রথমেই শো করবে। এখান থেকে ধরেন আমরা আরো কিছু দিয়ে দিলাম, দিলাম all। ঠিক আছে না? আমাদের কি করবে, বাই ডিফল্ট ওইগুলো আগে থেকে ভ্যালুগুলো দেখায় রাখবে, যদি আমরা কোনো ভ্যালু নাও দিই তাহলে সেগুলো ধরে নিবে। এগুলো কি আমাদের ধরেন সেফটি পারপাস আমরা ইউজ করি। কোনো একটা ইউজার ধরেন ভুলে কোনো একটা ভ্যালু দিল না, ইম্পর্টেন্ট ভ্যালু, যেটা বাই ডিফল্ট হিসেবে আমরা কিছু একটা দিয়ে রাখতে পারি। যেমন এখান থেকে আগে থেকে ভ্যালু দেওয়া আছে, আমরা নেই বা না নেই, ধরেন শুধু আমরা যে টু বসায় দিই, বাই ডিফল্ট ভ্যালুগুলো আগে থেকেই নিয়ে নিছে, আমরা সেম ভাবে এখানে কিন্তু বসাইতে পারি, বাই ডিফল্ট কিছু ভ্যালু বসায় রাখতে পারি। এখন এখানে একটা জিনিস যেটা হলো যে আমরা নং অফ আইতে কিছু দিলাম না, এখানে কিছু দিলাম না, এমটি অবস্থায় রাখলাম। রেখে দেন যে আমরা ক্রিয়েটে ক্লিক করি, দেখেন বিশাল একটা ইরর আমাদের ধরায় দিছে। ইনিশিয়ালাইজ মেথড হইল ইরর একটা ধরাইছে, আমাকে কেউ বলতে পারবে এটা কি ইরর দিছে ওরা?
কেউ কিছু বলেন, আপনার যা বুঝতে পারেন তাই বলেন, সমস্যা নেই তো। মাফ কেটে নিতেছে না তো, বলেন এররটা কেন দিতেছে। আচ্ছা আমি বলি, এররটা দেওয়ার রিজন হইল এটা একটা এমটি স্ট্রিং, তাই না? এমটি স্ট্রিংকে ইন্টিজার করতে গেলে সেটা ভ্যালু কি দিবে? কিছুই দেওয়ার নাই আসলে। তো আমাদের একটা এমটি স্ট্রিংকে আমাদের ইন্টিজার কোনো ভ্যালু দিতে পারে না। যদি আমরা কিছু লিখতাম 0 1 তাহলে সেটাকে ইন্টিজার বানায় ফেলতে পারতো। যদি আমরা এখানে কেউ কিছু বলবেন? যদি আমরা যদি এখানে কোনো নাম লিখি স্ট্রিং, এটাকে তো ইন্টিজার বানানো পসিবল না। এগুলোতে কি হয় যে এগুলো যদি আমাদের এরর গুলো দেয়, যে আমাদের ব্যাকএন্ডে কি বলে হ্যান্ডেল করতে হয়। আমরা ধর এই স্ট্রিং বাদ দিলাম, বাট আমাদের যদি কোনো একটা ডেটা দেয়, সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? হ্যান্ডেল করার জন্য যদি আমাদের এখানে যাই, ধরেন এখান থেকে ইন্ট হওয়ার আগেই একটা কাজ করতে হবে। ইফ নং আইটেক্স ফিল্ড ডট এমটি নাই এখানে, ডট সরি গেট টেক্সট ডট ইজ এমটি, এটা একটা কন্ডিশন যে আমাদের গেট টেক্সট করার পর যে ইজ এমটি হয়। সেটা তো বিল্ড ইন ফাংশন, এটা আমরা বাদ দিলাম। আমরা ধরেন স্ট্রিং এমটি কখন আমরা ধরবো? যখন এই স্ট্রিং এর লেন্থ 0 হবে, তাই না? এমটি মানে কোনো লেন্থ নেই ওর। আমরা এখানে এটাও কিন্তু ইউজ করতে পারি, লেন্থ ইকুয়াল টু 0। যদি আমাদের লেন্থ 0 হয় তাহলে এটাকে আমাদের একটা ইজ এমটি, এটা আমাদের নিজেদের বানানো লজিক। বা চাইলে সরাসরি আমরা ইজ এমটি এখানে বসাইতে পারি, ইজ এমটি। যদি আমাদের এমটি হয় তাহলে কি করবে সেটা বলেন। ধরুন আপনি নং অফ আই যাতে এমটি রাখছেন, এমটি রাখা মানে ও কোনো চোখ নাই, মানে বাই ডিফল্ট ভ্যালু 0 হয়ে যাবে। তো এখানে তখন এটা বসায় দিব, নং অফ আই ইজ ইকুয়াল টু 0। আর ইলসের মধ্যে আমরা রাখবো হলো এটা। ঠিক আছে না? আমি এখানে বাই ডিফল্ট 0 বসায় দিলাম, বা চাইলে আপনি একটা ইরর মেসেজ শো করাতে পারেন যে আপনি ইরর মেসেজ শো করালেন যে আপনি এমটি ভ্যালু দিচ্ছেন, বা আপনাকে এটা ফিল আপ করতে হবে, এরকম কিছু আপনার ইচ্ছা। তো এভাবে আমরা কি করলাম, আমাদের একটা সিস্টেম ক্র্যাশ হওয়া থেকে হ্যান্ডেল করতে পারলাম। আপনাদের মিড ফাইনালে এই জিনিসগুলো যদি নাও লাগে, এই জিনিসগুলো লাগবে না আসলে, কিন্তু আপনাদের নিজেদের যে প্রজেক্ট করবেন তাতে এই জিনিসগুলো কিছু এভাবে কিছু জিনিস হ্যান্ডেল করার ট্রাই করবেন অবশ্যই। কারণ নাহলে আপনাদের সিস্টেম ক্র্যাশ করতেছে। সিস্টেম ক্র্যাশ করা বলতে যে এররগুলো যে দিছে, এররগুলো এরগুলো হ্যান্ডেল না করলে আপনার ধরেন বাকি কাজগুলো ঠিকভাবে হবে না, আপনার সিস্টেম ঠিকভাবে কাজ করবে না আর কি। আমাকে বলে না এই পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে, বুঝতে পারেন এমন কিছু আছে? আমাদের আজকের ক্লাসের যেই টপিকগুলো ছিল, অবজেক্ট ক্লাসের কনসেপ্ট, তারপর কনস্ট্রাক্টর টু গেটার সেটার টু স্ট্রিং, মডেল ক্লাস। মডেল ক্লাস তো বললাম, মডেল ক্লাস আমরা যে ক্লাসটা নিজেরা বানাই, জাভার ক্লাস। কন্ট্রোলার ক্লাস তো আমাদের এফএক্সএমএল থেকে যেটা ক্রিয়েট হয়। তারপর হলো প্রজেক্ট আমরা দেখলাম, এখন আমাদের জিনিসটা বাকি আছে সেটা হলো স্কোপ। আপনাদের দেখলাম যে স্কোপ করানো হয়েছে। স্কোপ বোঝার আগে আপনাদের কি চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাস পড়ানো হয়েছে? সুপার ক্লাস বা চাইল্ড সুপার ক্লাস চাইল্ড ক্লাস, প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস, এগুলো পড়ানো হয়েছে? পড়ানো হয় না এগুলো?
ইনহেরিটেন্স পড়ানো হয়েছে? আমরা আজকে সাথে একটু স্কোপ নিয়ে দেখবো সাথে। এখন প্রথম কথা হলো স্কোপ আসলে কি। স্কোপ বলতে আমরা বাংলায় যেটা বুঝি যে আমাদের কোনো কিছু স্পেশাল কোনো ফাংশনালিটিস থাকা বা সুযোগ সুবিধা পাওয়া এমন টাইপ। স্কোপ বলতে তুমি বুঝলেন না যে এক্সট্রা সুযোগ সুবিধা পাচ্ছে বা কি ধরনের সুযোগ সুবিধার জন্য থাকবে ফ্যাসিলিটিস গুলো, এগুলো তো আমাদের স্কোপ। আমাদের জাভাতে স্কোপ বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি শুধু জাভা না, আমাদের যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোতেই স্কোপের ইউজ আছে। এখন স্কোপের মধ্যে আমাদের 4টা জিনিস থাকে: পাবলিক, প্যাকেজ, কি যেন ছিল, পাবলিক থাকে, তারপরে হলো নিজেই তো ভুলে গেছি, 4টা থাকে, নাম ভুলে গেছি আর কি। আচ্ছা, প্রোটেক্টেড আর প্রাইভেট, সরি ভুলে গেছিলাম। আপনাদের এগুলো কি পড়ানো হয়েছে যে পাবলিক, প্যাকেজ, প্রোটেক্টেড, প্রাইভেট এগুলা কি? বলেন কেউ কিছু পড়ানো হয়েছে কিনা, আমি জানবো কিভাবে? আমি তো ক্লাসে থাকি না যে আপনাদের সাথে যে আমি জানতে পারবো। যদি আপনাদের পড়ানো হয় তাহলে আমি এটা পড়াবো, না হলে আর কি পড়াবো না, এই আর কি। ভাইয়া অনেকগুলা ক্লাসে পড়া হয় না, এগুলো রেকর্ডিংটা পড়া লাগতেছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাসে পড়ানো হয় নাই। আচ্ছা, আমি তাহলে একটু ছোট্ট করে বলি। সেটা অত বেশি ইম্পর্টেন্ট অবশ্যই, বাট অনেক বেশি ইমপ্লিমেন্টেশন নাই এটার। তো আপনারা সবাই দেখবেন যে আমরা এখানে পাবলিক ইউজ করি সবগুলোই ইয়াতে। প্রথম থেকে দেখতেছেন যে আমরা পাবলিক ইউজ করতেছি আর এখানে প্রাইভেট ইউজ করতেছি, আগে থেকে দেখা যায়, তাই না? আমরা প্রথম থেকে দেখে আসতেছি। বাট এই পাবলিক প্রাইভেট এগুলো বলতে কি বোঝায়? এগুলো বলতে বোঝায় যে আমাদের, আচ্ছা এগুলো আমরা আগে কোথায় কোথায় বসাইতে পারি সেটা নিয়ে যদি কথা বলি, আমরা স্কোপ বসাইতে পারি আমাদের ক্লাসের আগে, ফিল্ডের আগে আর মেথডের আগে। ঠিক আছে? ক্লাস, ফিল্ড, মেথড, বা ক্লাস বলেন, ভেরিয়েবল আর ফাংশন, যেটা আমরা পাইথনে বলি। আচ্ছা, জাভার সিনট্যাক্স ইউজ করা উচিত। ক্লাস, ফিল্ড, মেথড, এই তিনটার আগে আমরা স্কোপ বসাই। স্কোপ বসালে কি হয় যে আমরা ওর কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি ফ্যাসিলিটিস নিতে পারবে সেটা আমরা ওর জন্য ডিফাইন করে দিই, বা ওকে ও থেকে কে কি সুবিধা নিতে পারবে, কি কি ফ্যাসিলিটিস নিতে পারবে সেটা আমরা ডিফাইন করে দিই। যেমন একটা হিউম্যান ক্লাস, আমরা এটা থেকে শুরু করি আগে। এটা একটা পাবলিক ক্লাস। পাবলিক ক্লাস বলতে বোঝায় এই হিউম্যান ক্লাস যেটা আছে এটা অন্যান্য সকল ফাইল, জাভা ফাইলের মধ্যে আমরা এটাকে কল করতে পারবো। যেমন আমরা যে হিউম্যান কন্ট্রোলার ক্লাসের মধ্যে এটাকে কল করছিলাম, আমি যে হিউম্যান, ঠিক আছে না, এই হিউম্যানটাকে আমরা কল করতে পারছিলাম। এই হিউম্যানের মধ্যে যে মেথড গুলো আছে, টুইস্টিং একটা মেথড, সেটা আমরা কল করতে পারছিলাম। কেন কল করতে পারছিলাম? বলতে সেটা পাবলিক। পাবলিক বলতে বোঝায় এই ক্লাসটাকে আমরা এই প্রজেক্টের যে কোনো ফোল্ডারের যে কোনো ফাইলের মধ্যে কল করতে পারবো। ঠিক আছে? যে কোনো ফাইলের মধ্যে কল করতে পারবো। এমনকি পাবলিক বলতে এমনও বোঝায় এইটাকে আমরা চাইলে অন্য কোনো প্রজেক্টে ইম্পোর্ট করেও ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? অন্য কোনো প্রজেক্টে চাইলে ইম্পোর্ট করে ইউজ করতে পারবো। যেমন ধরেন এখানে যে কম্বো বক্স, এটা একটা ক্লাস, তাই না? ক্লাস থেকে যেটা ক্রিয়েট করা হয়েছে, যদি আমরা কম্বো বক্সের ক্লাসে যাই কি হবে, ইনবিল্ট ক্লাস যেটাকে বলে, একবার
আচ্ছা, এখানে নাই, যাওয়া গেলে ভালোই তো। এগুলো যে থাকে সবগুলো আমাদের কি পাবলিক অবস্থা থাকে। পাবলিক অবস্থা বলতে আমরা চাইলে নিজেদের প্রজেক্টের যে কোনো ফোল্ডারের যে কোনো ফাইলে কল করতে পারবো, বা অন্য কোনো প্রজেক্টও আমরা চাইলে কল করতে পারবো, ঠিক আছে, ইম্পোর্ট করতে পারবো। এগুলো পাবলিক গেল। দেন আসলে আমাদের প্যাকেজ। প্যাকেজটা হলো আমরা সাধারণত লিখি না। প্যাকেজটা মানে আমাদের ইন্টেলজিতে লেখার কোনো দরকার পড়ে না, অন্যান্য সব জায়গায় প্যাকেজ লিখতে হয়। প্যাকেজটা এরকম, ইন্টেলজিতে লেখার দরকার পড়ে, এরর দেখাচ্ছে, বাট অন্যান্য যতগুলা আইডি আছে সেগুলোতে লেখার দরকার আছে। প্যাকেজ দিয়ে বোঝায় একটা ফোল্ডারের মধ্যে আপনি যতগুলো ফাইল আছে সবগুলোর মধ্যে এটাকে কল করতে পারবেন, সবগুলো ফোল্ডারের মধ্যে না। যেমন এটাকে আমরা প্যাকেজ যদি করে দিই, প্যাকেজ করার জন্য কিছু লেখা লাগে না, এটা আমরা প্যাকেজ করে দিলাম। মানে এটা যে আমাদের মেন প্যাকেজ ডট ডেমো ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে তার মধ্যে আমরা কল করতে পারবো। আমরা এই রিসোর্সের মধ্যে কল করতে পারবো না। ধর আমরা যদি একটা নতুন ফাইল বানাই, ফোল্ডার বানাই, প্যাকেজ ফোল্ডার ধরেন ডেমো ডট নিউ, একটা নতুন ফোল্ডার বানাইলাম। আসলে ডেমোর ভিতরে গেছে, আমরা ডেমোর নিচে একটা ফোল্ডার বানাবো। আচ্ছা, এটা ডেমোর ভিতরে, ডেমোর ভিতরে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট হইলো। ডেমোর ভিতরে এই হিউম্যানটাকে আমরা এই 3টা ফাইলে কল করতে পারবো, এই ফোল্ডারের ভিতরে আমরা কল করতে পারবো না, আরেকটা ফোল্ডারের ভিতরে। বুঝতে পারছেন? সেম ফোল্ডারের ভিতরে কল করা পসিবল, বাট ওই ফোল্ডারের বাইরে কোথাও আমরা কল করতে পারবো না। এটা আমাদের প্যাকেজের কাজ। প্যাকেজের পরে আসা আমাদের হলো প্রোটেক্টেড। প্রোটেক্টেড দিয়ে কি বোঝায়? প্রোটেক্টেড দিয়ে বোঝায় হলো আমাদের এই যে ভেরিয়েবল বলেন বা ক্লাস বলেন যেটা আছে, এটাকে আমরা শুধুমাত্র কোথায় কল করতে পারবো? এটাকে আমরা কল করতে পারবো এই হিউম্যান ক্লাসের ভিতরে, দরকার পড়ে সেখানে কোনো এক জায়গায়। আর এই ক্লাসে যে চাইল্ড ক্লাস ক্রিয়েট করা হবে, হিউম্যানের একটা চাইল্ড ক্লাস, সেই চাইল্ড ক্লাসের মধ্যে আমরা কল করতে পারবো, এছাড়া কোথাও কল করতে পারবো না এটাকে। আমার কথা বুঝতেছেন সবাই? প্রোটেক্টেডটা আবার বলেন। আচ্ছা, প্রোটেক্টেড বোঝার জন্য, প্রোটেক্টেড বলতে বোঝায় যে আমাদের এই হিউম্যান ক্লাসটা যে আমরা বানাইছি, আচ্ছা এটা বাদ দিয়ে, এটা হলো পাবলিক। আমরা এখানে নিজের একটা ফাংশন লিখছিলাম যে সি, এটাকে আমরা প্রোটেক্টেড বানাই দিলাম। ফাংশনটা প্রোটেক্টেড হওয়া মানে আমাদের ফাংশনটাকে, এই যে মেথডটা আছে সি মেথড, এটাকে শুধুমাত্র আমরা এই ক্লাসের ভিতরে কোথায় জায়গায় কল করতে পারবো। বুঝতে পারছেন? ধরেন আমরা যদি আমরা হিউম্যান ক্লাসটাকে কল করছিলাম, যদি আমরা এই হিউম্যান ক্লাসের যে ম্যান ভেরিয়েবল আছে ম্যান ডট সি, আমাদের প্রোটেক্টেড অবস্থায়, আমাদের ইন্টেলজিতে শুধুমাত্র এটা প্রোটেক্টেডটাও কাজ করে, হ্যাঁ, এছাড়া অন্য কোথাও কাজ করে না। এই সিতে আমরা যদি লিখতাম তাহলে এখানে এরর দেখাইতো। কেন? কারণ ওর কাছে পারমিশন নাই এই সি মেথডটা অন্য কোথাও কল করার জন্য। কোথায় কল করতে পারবে? এই হিউম্যান ক্লাসের ভিতরে যে কোনো এক জায়গায়, না হলে এই হিউম্যান ক্লাসে আমরা যদি একটা চাইল্ড ক্লাস বানাই, আপনাদের ক্লাসে চাইল্ড ক্লাস বানানো হয়েছে কিনা আমি জানি না, জাস্ট একটু দেখাই আমি। হ্যাঁ, আমরা একটা হিউম্যান ক্লাসের নতুন বানাইলাম, ধরেন চাইল্ড ক্লাস বানাইলাম। চাইল্ড ক্লাসটা কি হয়? আমরা যদি এখানে এক্সটেন্ডস হিউম্যান লিখি, মানে হলো আমাদের এই হিউম্যান ক্লাসের চাইল্ড ক্লাস, হিউম্যান ক্লাস থেকে আসছে, হিউম্যান ক্লাসের বাচ্চা ক্লাস, ঠিক আছে, হিউম্যান ক্লাসের বাচ্চা আর কি, এরকম। চাইল্ড ক্লাসের মধ্যে আমরা কল করতে পারবো, এছাড়া কোথাও কল করতে পারবো না। প্রোটেক্টেড দিয়ে এটা বোঝানো হয়। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝছি। আর বাকি থাকলো প্রাইভেট। প্রাইভেট দিয়ে বোঝানো হয় যে এই মেথডটা শুধুমাত্র এই হিউম্যান ডট জাভা এই ফাইলের মধ্যেই কল করতে পারবেন, এর বাইরে কোথাও কল করা পসিবল না।
যেমন এখানে অলরেডি একটা দেখবেন যে ইরোর দেখাচ্ছে, একটা ইরোর দেখাচ্ছে, কি ইরোর দেখাচ্ছে, সি হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস, এটাকে প্রাইভেট করে, এটাকে আমরা অন্য কোথাও ইউজ করতে পারবো না, শুধুমাত্র হিউম্যান ক্লাস নিজে ইউজ করতে পারবে, আমাদের প্রাইভেট জিনিস আর কি, এটুকুই। সেগুলো আমাদের স্কোপ নিয়ে কথাবার্তা। স্কোপ আমরা কখন ইউজ করি, কেন ইউজ করি, আর কোথায় ইউজ করি। স্কোপটা ইউজ করা হয় আমাদের ধরেন কোডের মধ্যে ডেটা সিকিউরিটির জন্য। যেমন ধরেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে 2 মিলে একসাথে কাজ করতেছেন, আপনি ধরেন আপনার কোনো একটা ইউজার, আপনার ধরেন ফাইন্যান্স ম্যানেজার, আপনার একটা ইউজার, তো সেখানে তো আপনার বেশ কিছুই ডেটা ডেটা কি বলে সিকিউর থাকতে হবে, যে টাকা পয়সার বিষয়গুলো। যদি আপনি এগুলোকে পাবলিক রাখেন, আপনার ফ্রেন্ড কি করতে পারবে, একটা মেথড কল করতে পারবে। সে কল করে ধরেন যে আপনার ডেটাবেজে একটা মেথড কল করলো, যে সি ডেটাবেজ, একটা মেথড কল করলো যে টাকা ট্রান্সফার করার জন্য। আপনি যদি পাবলিক রাখেন, তো আপনার বাইরে আপনার ফ্রেন্ড যে ধরেন অন্য একটা ইউজার, ধরেন একটা স্টাফ ইউজার, সে আপনার ফ্রেন্ড কি করলো, কোডিং এর মধ্যে সে একটা কোড ঢুকাই দিল, যে আচ্ছা টাকা ট্রান্সফারের কোড, কি হলো, আপনার অজান্তেই আপনার টাকাগুলো ট্রান্সফার হয়ে গেল, মেথড ইউজ করতে পারলো। আর মেথডের ভিতরে তো আপনি টাকা ট্রান্সফার করে যে মেন কোড থাকে সেটা তো লিখবেন। এতে হলো আপনার নিজের কোডের সিকিউরিটি সাথে আপনার সিস্টেমের সিকিউরিটি কমে গেল। এখানে আমরা এই জিনিসগুলো ইউজ করি, যেগুলো আমাদের বেশি সিকিউর করা দরকার সেগুলো আমরা প্রোটেক্টেড বা প্রাইভেটের মধ্যে নিয়ে আসি। যদি আমরা চাইল্ড ক্লাস করে দিতে না চাই, তাহলে কি প্রাইভেট করে ফেলি, যাতে কেউ ইউজ করতে না পারে। যেমন এখানে দেখবেন সবকিছু প্রাইভেট করা, যাতে আপনি যদি কখনো এই ক্লাসটাকে কলও করেন, এই ক্লাসে যে এলিমেন্টগুলো আছে সব ইউজ করতে না পারেন। হিউম্যান কন্ট্রোলার ক্লাসকে কল করলেও যদি আপনি কখনো এটাকে ইউজ করতে না পারেন, এভাবে আপনার প্রাইভেট করে দিই। আর ধরুন আপনার চান না সবাই ইউজ করে এটাকে, তাহলে আপনার পাবলিক করেন। আর যদি বলেন যে না, আমি শুধু আমার নিজের ইউজারের মধ্যেই এটাকে ইউজ করতে চাই, তখন সেটা আমরা কি করি, প্যাকেজ করে দিই, একটা ফোল্ডারের মধ্যেই থাকে। তখন এটা আপনার নিজের কোডের সিকিউরিটির জন্য আর কি, যাতে আপনার কোনো একটা মেথড বা ফাংশন কেউ আপনার অজান্তে ইউজ করতে না পারে। যারা আমরা ইন্টেল যেতে ইউজ করি, দেখি এখানে দেখে আমার দেওয়া আছে কি টু ইউজেস, মানে কোথাও কোথাও ইউজ করা হয়েছে সেটা আমাকে এখানে বলে দিচ্ছিল। এখানে একটা ইউজ করা হয়েছে, আরেকটা কই, আচ্ছা এখানে 2বার ইউজ করা হয়েছে, এটাই বলতেছে। নিয়ে আসে এখানে, এখানে 2বার কোথাও কোথাও ইউজ করা হয়েছে সেটা বলতেছে ও। যাই হোক, যখন ইন্টেল ইউজ করতেছে একটা কি আপডেটেড নতুন ভার্সনের আইডি, আপনি জানতে পারবেন যে আপনার কে কল করছে, আপনার কোন ফাংশনটা কোথায় কল করা হয়েছে দেখতে পারতেছেন। যখন আপনি ইন্টেল ছাড়া অন্য কোথাও যদি ওপেন করেন, তখন আপনি দেখতে পাচ্ছেন না, তখন আপনি জানবেন না যে আপনার এই মেথড, ধরেন আপনার এই ক্লাস, এটা আপনার জন্য খুবই সিকিউর, এটা আপনার ডেটাবেজের কোনো একটা ক্লাস, আপনাকে খুব সিকিউর করে রাখা লাগবে। আপনাকে পাবলিক করে দিচ্ছেন, আপনি জানেন না যে কে সেটাকে কল করছে। আপনি ধরেন অন্য একজন টিম মেম্বার, সে আপনার এই সিকিউর ক্লাসটাকে কল করে নিজের মধ্যে একটা ধরেন হিডেন ফাংশন বানায় রাখছে, যে আচ্ছা আমি নিজে দেখতে পাবো এমন কিছু। তো ওই কারণে আমাদের এই স্কোপগুলো ইউজ করতে হয়। এখন বলেন যে স্কোপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত যা পড়াইলাম তা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, যে এই জিনিসটা বুঝতে পারি নাই বা এই জিনিসটা একবার বোঝা দরকার এমন? না। আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে আমরা কি আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করবো, নাকি আমরা আরেকটা প্রজেক্ট করার ট্রাই করবো? এই পর্যন্তই করি ভাইয়া। আচ্ছা, এই পর্যন্তই। আর কেউ কিছু বলেন যদি কেউ করতে চান? আজকে থাক ভাই। আচ্ছা ঠিক আছে।